অস্থিরতার বিশ্বে জনগণের ক্ষমতায়ন বেশি গুরুত্বপূর্ণ। নিকি ফোরামে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে তুলে ধরলেন ৬ প্রস্তাব। প্যানেল ভোটে মেয়র নির্বাচনের সুপারিশ দেশ জুড়ে সমালোচনা। প্রত্যক্ষ ভোট ছাড়া উপেক্ষিত হবে জনমত বলছেন বিশিষ্টজনরা। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরায় চাঙ্গা নেতাকর্মীদের মনোবল। তারেক রহমান ফিরলেই পুক্ত হবে শেকড় বলছেন সংশ্লিষ্টরা। এবং লঘু চাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে অঝোর বৃষ্টি। দেশের ৬ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত। ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাপানে আয়োজিত নিকি ফোরামে দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে ৬টি প্রস্তাব তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, অস্থিরতার বিশ্বে জনগণের ক্ষমতায়ন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমআর আসাদের প্রতিবেদন। জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে নিকি ফোরামে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সে কথা মাথায় রেখেই একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. ক্রমশ অশান্ত হয়ে ওঠা বিশ্বে মানুষ চরম অনিশ্চয়তায় দিন পার করছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় এক ও অভিন্ন লক্ষ্য নির্ধারণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। We must come together, not just to discuss problems, but to shape solutions. Solutions that are inclusive, fair, and rooted in our shared humanity. অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারস্পরিক সহযোগিতা নিশ্চিতে শক্তিশালী প্রযুক্তি বিনিয়োগ বাড়ানো সহ ৬টি প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। That's where I come and present a simple idea of creating a world of 3 zeros. Zero poverty, zero unemployment, and zero net carbon emissions. This is not a dream. This is a direction. বিভিন্ন অঞ্চলে সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হলেও সেই অর্থের অভাবে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের কথাও উল্লেখ করেন তিনি। দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য উভয় দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এমআর আসাদ, মোহনা সংবাদ। স্থানীয় সরকারের 5টি প্রতিষ্ঠানের কর্ণধার নির্বাচনে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশজুড়ে। সরাসরি ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে জনগণের মতামত প্রতিফলিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনেরা। নারায়ণগঞ্জ থেকে আরজমি ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ৫১টি সুপারিশের একটিতে আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমে সদস্য এবং কাউন্সিলর নির্বাচিত হবে, আর দ্বিতীয় ধাপে যা হবে তা হল নির্বাচিত সদস্য ও কাউন্সিলররা চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত করবেন। সাধারণ মানুষের মতে এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় নয়। মেম্বাররা চেয়ারম্যানকে নির্বাচিত করবে, এটা কোনো ক্রমে হতে পারে না। এটা বাংলাদেশের মানুষের সাথে তামাশা করা হচ্ছে। একটা ইউনিয়নের 6 জন মেম্বার নির্বাচিত করে দিলাম, এই 6 জন একজন চয়েস করবে, সেটা তো হতে পারে না। প্যানেল মেয়র, প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সময় যে পাওয়ারটা থাকে ইউপি সদস্য বা ওয়ার্ড কাউন্সিলরগো
তখন আমরা শুনি কোনো প্রভাবশালী নেতার নির্দেশে কিংবা লেনদেনের বিনিময়ে ওইভাবে নির্বাচিত করা হয়। আর এতে করে যে মেয়র বা চেয়ারম্যান হবে তার সাথে জনতার কোনো সম্পৃক্ততা থাকবে না। সাবেক জনপ্রতিনিধিদের মতে এমন পদ্ধতির সাথে জনগণ পরিচিত নয়, তাই মেয়র বা চেয়ারম্যানদের জনগণের ভোটেই নির্বাচিত হওয়া উচিত। সংস্কারের যে প্রস্তাবনাটা করা হয়েছে এটা আমাদের দেশের মানুষ আমরা এইরকম নিয়মে অভ্যস্ত না। জনগণ সরাসরি মেয়রকে নির্বাচিত করে ভোটে, আর নির্বাচনটা কিন্তু জমে ওঠে। এই ক্ষেত্রে যদি মেয়র নির্বাচনে ক্যান্ডিডেট না থাকে তাহলে নির্বাচন এতে জমবে না। ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের মেম্বার দ্বারা চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত করা হয়, তাহলে জনগণের যে দীর্ঘদিন যে ভোটের অধিকার এর জন্য আন্দোলন সংগ্রাম করছে সেই ভোটের অধিকারের প্রতি আবারও আঘাত হানাবে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামত নিয়ে সরকারের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির। গভর্নমেন্ট এটাকে আরও যাচাই বাছাই করে যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানোগ্রাম যেটা আছে, রাষ্ট্রের যারা পার্টনার আছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সাংবাদিক যারা দেশ নিয়ে ভাবেন, রাষ্ট্রচিন্তক, তাদের সাথে আলাপ আলোচনা করে এটি সুচিন্তিতভাবে যদি এটাকে গ্রহণ করা হয়, চিন্তা ফাইনাল করা হয়, এটি দেশের জন্য কল্যাণ হবে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে একই রকম মত দিয়ে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় সরকারের মতো স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে অবশ্যই তাকে ওই বিষয়গুলো, নির্বাচনে কালো টাকার প্রভাব কিংবা দলীয় মাস্তানদের যে দৌরাত্ম্য, সেটিকে শক্ত হাতে দমন করে এবং জনগণকে এই বিষয়গুলোকে আরও বেশি সচেতন করেই এই নির্বাচনী ব্যবস্থায় যাওয়া উচিত। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে মানুষকে ভোটমুখী করতে স্থানীয় সরকারের শীর্ষ পদে সরাসরি নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে দেশে ফেরায় চাঙ্গা হয়েছে নেতাকর্মীদের মনোবল। তারা মনে করেন দেশের রাজনীতিতে বেগম জিয়ার ভূমিকা ঐতিহাসিক। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরলে দল আরও ঐক্যবদ্ধ হবে, পাশাপাশি দুজনের নেতৃত্বে পোক্ত হবে বিএনপির শেকড়। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর দলীয় প্রধান বেগম খালেদা জিয়া থেকে শুরু করে নেতাকর্মীদের উপর নির্যাতন আর জেল জুলুমের চিত্র সবার জানা। তারপরও নেতাকর্মীরা দমে না গিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে অটল থেকেছে। লন্ডনে চিকিৎসা শেষে চেয়ারপারসনের দেশে ফেরার পর এখন নেতাকর্মীদের অধীর আগ্রহের অপেক্ষা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের। ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের বিকল্প নেই জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা। ষড়যন্ত্রের মাধ্যমে বিগত সরকার যেটা করেছিল, এই সরকার তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা সেই প্রশ্নটাই সরকারের কাছে রেখেছি। আমি বিশ্বাস করি যে উনি দেশের মাটিতে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই রাজনীতি বিশাল একটা মোড় পাল্টাবে এবং ডিরেক্টলি নির্বাচনের জন্য যে আওয়াজটা আমরা করছি এটা আরও 10 গুণ না 100 গুণ না 1000 গুণ বেড়ে যাবে। তরুণদের যে স্পিরিট এবং স্পিড গতি এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটাকে ধারণ করে আমরা তরুণদের জন্য আমাদের আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি। চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক ইঙ্গিত দিলেন ঈদুল আজহার পর তারেক রহমান দেশে ফিরতে পারেন। তারেক রহমান শুধু দলীয় নেতা নয়, উনি একজন বাবাও। আমি যেটা বিশ্বাস করি যে হয়তো আপনার ঈদের পরে একটা ঘোষণা আসবে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন এ নিয়ে অস্থির হবার কোনো কারণ নেই। সময় সুযোগ পেলেই মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান। ওনার নেতৃত্বে এই দলের কোনো ভাঙ্গন ধরাতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি, অন্যদিকে হলো তারেক রহমানের নেতৃত্ব, এই দুইটা মিলে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে একটা ঐক্যের শক্তি বন্ধনে আবদ্ধিত করেছিল। চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপসহীন নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলেও মনে করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তারেক রহমানের প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ আছে, আমিও আছি, আপনারাও আছেন। ইনশাআল্লাহ অতি দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে 1 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। সে সময় দাপ্তরিক কাজ রেখে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জমায়েত হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। অবিলম্বে ওই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে আগামী সপ্তাহে কয়েকজন উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনকারীরা। গত 22শে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধন করে রোববার রাতে অধ্যাদেশ আকারে জারি করা হয়। লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে অঝোর ধারার বৃষ্টি। এতে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদে আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। দর্শক, রাজধানীর বৃষ্টিপাত এবং তা থেকে সৃষ্ট যানজটের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। এই মুহূর্তে কেমন দেখছেন রাজধানীর আবহাওয়া পরিস্থিতি, এবং সেই সাথে জানতে চাই এই আবহাওয়ার বৈরীভাবের কারণে যানজট পরিস্থিতি কেমন? জেনে থাকবেন যে সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সেই সকাল থেকেই অফিস, স্কুলগামী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বৃষ্টির কারণে সীমাহীন ভোগান্তিতে রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, খিলগাঁও, বাসাবো, মুগদা এইসব এলাকায় বিভিন্ন জায়গাগুলোতে বৃষ্টিপাতের কারণে পানি জমে গেছে বিভিন্ন জায়গায়, যে কারণে স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখেছি মিরপুর সহ বিভিন্ন জায়গায় যে বৃষ্টির কারণে পানি জমে গেছে এবং জনসাধারণের চলাচলে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া বিকল হয়ে পড়ছে জমে থাকা পানিতে সড়কে। একই সঙ্গে বিভিন্ন জায়গায় যানজটের মতো ঘটনাও আমরা দেখেছি। মানুষজন যারা স্কুল থেকে বের হয়েছে ইতিমধ্যে, তারাও ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজে আমরা দেখেছি অনেকেই বৃষ্টিতে ভিজে বাসায় ফিরছেন। এদিকে আমরা আবহাওয়া অফিস সোর্স থেকে জানতে পেরেছি যে সেখানে আগামীকালও এই ধরনের বৃষ্টি সারা দেশে থাকার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ভারী বৃষ্টি দেশব্যাপী আগামীকালকেও বিরাজ করবে। তবে এই অবস্থায় নৌবন্দরে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এবং বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যানজট এবং এই যে বৃষ্টিকে কেন্দ্র করে আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপু, এই বৃষ্টিকে ঘিরে স্কুল যাতায়াত সহ কী ধরনের সমস্যায় পড়তে হচ্ছে? গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে কিনা? গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে সমস্যা হয়ে যাচ্ছে আর কি। আমরা যেমনটা দেখছিলাম যে বিশেষ করে স্কুল ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা রকম দুর্ভোগে রয়েছে এই বৃষ্টিতে। তবে এই রাস্তাঘাটগুলো যদি দ্রুত সংস্কার শেষ করে রাস্তাঘাটগুলো ঠিক না করা হয় তাহলে দুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সব মিলিয়ে এই ছিল রাজধানীর খিলক্ষেত থেকে আমার কাছে সর্বশেষ অলি। জি মারুফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিঝুম দ্বীপ, ঢালচর, হাসিয়ার চর সহ বিভিন্ন চরের সড়ক ও ঘরবাড়ি। পানির সাথে বাড়ছে জনমনে আতঙ্ক। এদিকে ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই ভারী ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর পানি। জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে 869টি আশ্রয় কেন্দ্র। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা সহ প্রশাসনের পক্ষ থেকে ঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে।
দর্শক, এ বিষয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে যোগ দিবেন বরগুনা থেকে সহকর্মী সাগর আকন। সাগর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে বন্দর এলাকাগুলোতে তো ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আপনি এই মুহূর্তে যেখানটিতে আছেন ঠিক কী পরিস্থিতি দেখছেন? গত একদিন আগে কিন্তু যে লঘুচাপটি, সেই লঘুচাপ বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি কিন্তু ঘনীভূত হয়ে এটিকে নিম্নচাপে রূপ নিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বুধবার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভারী বৃষ্টি কিন্তু এই বরগুনা উপকূলে হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে কিন্তু বেশ কয়েকবার দমকা হাওয়াও কিন্তু এবং ঝড়ো বাতাস সেটা কিন্তু বয়ে যাচ্ছে এই উপকূল থেকে। আপনাকে যদি জানিয়ে রাখি যে যেহেতু বরগুনা একটি উপকূলীয় জেলা, এখানে কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধের কিন্তু প্রায় 10টি পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে আমাদেরকে, যেটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই সাথে জানিয়েছে যে আসলে স্বাভাবিক জোয়ারের চাইতে যেহেতু পানির জোয়ারের চাপ কিছুটা আগের চাইতে বৃদ্ধি এবং স্বাভাবিক জোয়ারের চাইতে কিন্তু আমরা লক্ষ্য করেছি 2 থেকে 3 ফুট পানি বেশি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বেড়িবাঁধের বাহিরে যে বসবাসরত যারা রয়েছেন সেই জায়গাগুলি কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পন্ন করেছে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যেহেতু 58 দিনের নিষেধাজ্ঞা চলমান থাকার কারণে কিন্তু বঙ্গোপসাগরে এই যে উপকূলের যে মাছ ধরার ট্রলারগুলি রয়েছে সেগুলি কিন্তু তারা ঘাঁটি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু জেলেদের ঝুঁকি কিন্তু অলি নেই। তো এই ছিল বরগুনা থেকে সবশেষ। অলি। জি সাগর, ধন্যবাদ। শেষ সময়ে পশুর যত্ন পরিচর্যা বাড়িয়েছেন কুমিল্লার খামারিরা। জেলায় এবছর প্রায় 3.25 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। চোরাই পথে গরু না আসলে ন্যায্য মূল্য পাওয়ার আশা বিক্রেতাদের। এ ব্যাপারে কঠোর নজরদারির কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। কুমিল্লা জেলার 17টি উপজেলায় এবছর 3.25 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন হয়েছে। ভালো দামের আশায় শেষ সময়ে পশুর যত্ন পরিচর্যা বাড়িয়েছেন খামারি ও গৃহস্থরা। চোরাই পথে ভারতীয় গরু প্রবেশে প্রশাসনের কঠোর পদক্ষেপে খুশি খামারিরা। তাই পশু ন্যায্য মূল্য পাবেন বলে আশা খামারিদের। প্রশাসন আসলে বাইরের গরু না আনতে পারে, আমাদের মতন খামারি যারা আছে ওদের জন্য লাভবান। ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু যদি না আসে সেক্ষেত্রে আমরা মনে করি এটা আমরা রিকভার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দামও পাবো ইনশাআল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো। দেশি গরু মাংস ভালো না, অনেক ভালো দেশি গরুর মাংস, ইন্ডিয়ান গরুর মাংস ভালো না। কুমিল্লায় এবছর চাহিদার তুলনায় বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত থাকায় চিন্তামুক্ত থাকবে জেলাবাসী। এছাড়া সীমান্তবর্তী জেলায় ভারত থেকে অবৈধভাবে যাতে কোনো পশু আসতে না পারে সেজন্য কঠোর নজরদারির কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যেহেতু আমাদের এই দেশে পর্যাপ্ত সংখ্যক গরু আমাদের খামারিদের কাছে আছে, সুতরাং কোনোভাবেই আমরা পার্শ্ববর্তী কোনো দেশের গরুকে কিন্তু অ্যালাউ করব না। অন্যদিকে আমাদের যারা ভোক্তা আছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন ভালো মাংস থেকে, কারণ আমাদের যে গরুগুলি আসে সেগুলো কিন্তু কখনোই ভালো মানের গরু আসে না। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 2,37,586টি। চাহিদা মিটিয়ে প্রায় 25,000 পশু অন্য জেলায় পাঠানো হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 28 ফিলিস্তিনি নিহত। আগ্রাসন বন্ধের আহ্বান 1200 সেনা কর্মকর্তা। এবং লাহোরে প্রথম টি-20তে পাকিস্তানের কাছে 37 রানে হারল বাংলাদেশ। ম্যাচ সেরা সাদাব খান। বিরতির পর আবার আমন্ত্রণ মোহনা সংবাদে। দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 11 জন নারী ও 2 জন পুরুষ। পরে তাদেরকে আটক করা হয়। আজ ভোরে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশিন করে। বিষয়টি নিশ্চিত করেছে এনায়েতপুর কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ৫৪,১০০ ছাড়িয়েছে প্রাণহানি। উপত্যকাটিতে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রায় ১২০০ সক্রিয় ও সাবেক কর্মকর্তা। এদিকে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। অন্যদিকে সিরিয়া থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে যোগ হয়েছে নতুন এক অ্যাকশন সিকোয়েন্স। লাইনে দাঁড়ানো অসহায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সরাসরি গুলি করছে নেতানিয়াহু সেনারা। সবশেষ এতে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ৬২ জন। গেল ১৯ মাসে তাণ্ডবে ৫৪,১০০ ছাড়িয়েছে প্রাণহানি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলের পার্লামেন্টে এই কথা বলেন তিনি, যদিও এই বিষয়ে এখনও কিছু জানায়নি হামাস। ইসরায়েলি বর্বরতা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক বিবৃতিতে সংস্থাটির প্রধান কূটনীতিক কায়া কাল্লাস বলেন, হামাস দমন অভিযানের চেয়েও বেশি মাত্রায় গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে চলমান আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় ১২০০ সক্রিয় ও সাবেক কর্মকর্তা। সরকার ও সেনা প্রধানের কাছে চিঠি লিখে তারা এই আহ্বান জানিয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটস। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। বুধবার নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানান। পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা অতিক্রম করছেন বলে জানানো হয়। ট্রাম্প প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। অন্যদিকে গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অস্থিরতার বিশ্বে জনগণের ক্ষমতায়ন বেশি গুরুত্বপূর্ণ। নিকেই ফোরামে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে তুলে ধরলেন ৬ প্রস্তাব। প্যানেল ভোটে মেয়র নির্বাচনের সুপারিশে দেশজুড়ে সমালোচনা। প্রত্যক্ষ ভোট ছাড়া উপেক্ষিত হবে জনমত, বলছেন বিশিষ্টজনরা। বিএনপি চেয়ারপারসন দেশে ফেরায় চাঙ্গা, নেতাকর্মীদের মনোবল। তারেক রহমান ফিরলেই পুক্ত হবে শেকড়, বলছেন সংশ্লিষ্টরা। লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে অঝোর বৃষ্টি। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত। ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এর আগে বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।